behalf of the business standard, আমি আপনাদের সবাইকেই স্বাগতম জানাই। আজকের আপনারা সবাই জানেন যে কোভিড-19 যেটা গ্লোবালি যেভাবে ইম্প্যাক্ট ফেলেছে হেলথ এবং আপনার ইকোনমিতে, সো এটা আনপ্রেসিডেন্টেড। এটা বলা হচ্ছে যে আপনার ভেরি মানে মোর সিরিয়াস দ্যান দ্য গ্রেট ডিপ্রেশন ইন 1930s। এবং ইম্প্যাক্ট গুলো আসলে যত দিন যাচ্ছে আনফোল্ড হচ্ছে ততই আসলে এটার প্রভাবটা আমরা অর্থনীতির উপরে দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের প্রতিটা সেক্টর, এটা ধরেন যে একদম নৌকার মাঝি থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, আপনি ঢাকা যারা রাস্তার দোকানদার ছিল, বড় কোম্পানি, ছোট কোম্পানি, এভরিবডি ইজ এফেক্টেড, সরকার সবাই। সো এই সিচুয়েশনে আসলে আমাদের সামনে বাজেট আসতেছে, লেস দ্যান এ মান্থ আছে বাজেট, আপনারা সবাই জানেন। তো এখানে আসলে সবসময় তো বাজেটের সময় একটু বিভিন্ন সেক্টরের সাথে আমরা কথা বলি, তাদের এক্সপেকটেশন, তারা যে প্রবলেম ফেস করছে সেই সব নিয়ে আমরা আলোচনা করি। সো অ্যাজ পার্ট অফ দ্যাট মুভ আমরা এটা করছি, এটা আমাদের সেক্টর ওয়াইজ একটা সিরিজ প্রোগ্রাম। সো সেটা সিমেন্ট দিয়ে আমরা শুরু করছি আজকে, সেক্টর দিয়ে। সো এটা যেহেতু একটা বড় সেক্টর বাংলাদেশে, এবং বাংলাদেশের এই উন্নয়নের পেছনে এটা ধরেন যে সিমেন্ট, স্টিল এগুলো আসলে সরাসরি জড়িত, এবং দেশের উন্নতির সাথে আমরা বলতে পারি যে এই সেক্টর গুলো গ্রো করেছে ওভার দ্য ইয়ার্স। বাট আনফরচুনেটলি এই সময়টাতে অন্য যে কোনো সেক্টরের মতো আপনাদের সেক্টরটাও খুবই আপনার ব্যাডলি এফেক্টেড হয়েছে। সো এইসব বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করব যে আপনাদের বর্তমান সমস্যা, আপনারা কি ফেস করছেন, এবং সামনে আসলে এটার কি ওয়ে আউট হতে পারে, আপনাদের এক্সপেকটেশনস কি হতে পারে সরকারের কাছে, এবং নেক্সট বাজেটে আপনাদের কি রকমের চাহিদা থাকতে পারে। সো এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা করব। তো তার আগে আমি একটু বলতে চাই যে সিমেন্ট সেক্টর ধরেন যে বাংলাদেশে কিন্তু অনেকটা স্যাচুরেটেড, আমি বলবো যে এটা কিন্তু ওভার ক্যাপাসিটি, আপনার প্রোডাকশন ক্যাপাসিটি যদি আমরা বলি, এটা মোর দ্যান আমাদের যে অ্যানুয়াল ডিমান্ড তার থেকেও বেশি। সো অনেকে একটু আন্ডার ক্যাপাসিটিতেও চলছে। এবং সরকার গত কয়েক বছরে সরকারের কনজাম্পশনটা যেভাবে গ্রো করেছে, সো এখন ধরেন যে সমস্ত মেগা প্রজেক্টের আপনার ডেভেলপমেন্ট বন্ধ আছে, সো প্রাইভেট সেক্টরের কনজাম্পশনও বন্ধ আছে। সো এই সিচুয়েশনে আসলে আপনারা এই সেক্টরটাকে কিভাবে দেখছেন, কিভাবে এটা ওভারকাম করবেন, এটার উপরে আসলে আপনার এমপ্লয়মেন্টের উপরে কোনো ধরনের ইম্প্যাক্ট কি ধরনের হতে পারে? মাসুদ ভাই অ্যাজ এ ভেটেরান, সো আপনাকেই সবাই বলছে যে শুরু করার জন্য, আপনি যদি কাইন্ডলি একটু শুরু করেন। ধন্যবাদ জরি ভাই এবং আমাদের খুরশিদ ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসলে সিমেন্ট সেক্টরে তো বহু বছর হয়ে গেল আমার, দিস ইজ মাই 21st ইন সিমেন্ট সেক্টর। তো একটা সম্ভাবনার সেক্টর যেটা ছিল, আনফর্চুনেটলি গত কয়েক বছর ধরে আমাদের আসলে দেখছি যে এটা আসলে পতনের দিকে আর কি বলবো। পতনের দিকে কারণটা হচ্ছে যে প্রথমে যে একটু আগে যে আপনি কথা টাচ করলেন, সেটা হচ্ছে যে ডিমান্ডের তুলনায় যে সাপ্লাইটা আর কি আপনার। লাস্ট ইয়ার আমাদের ডিমান্ড ছিল 33.6 মিলিয়ন টন, আর এগেইনস্ট এফেক্টিভ, আমি বলছি এফেক্টিভ নট ইনস্টলড, effective is 68 million tons. Okay, more than double, with another 11 million tons supposed to come upstream in the next 3 years. Okay. It is the first important point that we must keep in mind. As a result of which, যেটা হয় যে সিমেন্ট সাপ্লাই ডিমান্ড যখন একটা আপনার মিসম্যাচ হয়, এই কারণে আমরা দেখছি যে ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স প্রাইস হ্যাজ বিন ড্রপিং, প্রাইসটা বাড়ছে না, প্রাইস নিম্নমুখী আর কি। বাট অন দ্য আদার হ্যান্ড যেটা হয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জেস আমাদের মধ্যে এসে গেছে আর কি। এক নম্বর হচ্ছে র মেটেরিয়াল কস্ট। র মেটেরিয়াল কস্ট যেটা হয়েছে যে ধরেন এফওবি প্রাইস তো বেড়েছে, এফওবি প্রাইস যেটা প্রাইসটা বেড়েছে, আর মোর ইম্পর্টেন্টলি যেটা হয়েছে যে আপনার ডিভ্যালুয়েশন অফ দ্য টাকা ইন দ্য ডলার ওভার দ্য ইয়ার্স করে গেছে, যার কারণে র মেটেরিয়াল কস্ট আমাদের বেড়ে গেছে। এরপরে মেশিন ম্যান পাওয়ার কস্ট, এটা তো অবশ্যই বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বেড়ে গেছে। এরপরে ট্রান্সপোর্ট কস্ট অনেক বেড়ে গেছে, কারণ ট্রান্সপোর্ট কস্ট একটা
অনেক বেড়ে গেছে, Right. সব কস্ট রেভিনিউ কমে গেছে আপনার। লাস্ট বাট নট লিস্ট, ইন্টারেস্ট কস্ট। ইন্টারেস্ট কস্ট অলসো, ইন্টারেস্ট রেটস হ্যাজ গন আপ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিকজ এই কম্পিটিশনের জন্য, এত তীব্র কম্পিটিশনের যেটা হয়েছে, যে আমাদের আমরা যে কাস্টমারকে মাল বিক্রি করছি, এটা ক্রেডিটটা অস্বাভাবিক বেড়ে গেছে আপনার। ইন্টারেস্ট কস্ট বেড়ে গেছে, তার উপরে আমার ওয়ার্কিং ক্যাপিটালের উপর ইন্টারেস্ট কস্টটা বেড়ে গেছে আপনার, মরার উপর খাটা যেটা বলে থাকে। এরপরে যেটা ঘটেছে গত এই বছরে, যেটা আমাদের ফিসক্যাল ইয়ারে যেটা আমাদের গভর্নমেন্ট যেটা করেছে, তারা বলছে যে ইম্পোর্ট ডিউটি, আমরা যে যখন র মেটেরিয়াল ইম্পোর্ট করি, জি র মেটেরিয়ালের উপরে আপনাকে আমাদের এখন 3% ট্যাক্স দিতে হচ্ছে, জি অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আর কি আপনার। হ্যাঁ, এইটা এখন যেটা এবছর থেকে যেটা করেছে, অনলি ফর সিমেন্ট এন্ড স্টিল সেক্টর, নট ফর এনি আদার সেক্টর। তারা যেটা করেছে যে আপনার ওরা বলছে যে দিস 3% ইজ দ্য মিনিমাম ট্যাক্স, রাইট। মাইন্ড ইউ। হুম। এটা দুই নম্বর হচ্ছে যে এছাড়াও কতগুলো আমাদের ধরেন ট্যাক্স এট সোর্স কাটা হয়, যেরকম কাস্টমারকে যখন বিক্রি করে থাকি আমি ট্যাক্স এট সোর্স কাটছি, ওটা অলমোস্ট 5% বলতে পারেন না। অর্থাৎ এই 5+3 যেটা বললাম ওইটা আরো বেড়ে যায়, কারণ হচ্ছে যে আপনার যখন ইম্পোর্ট করি অ্যাসেসমেন্ট ভ্যালুটা আরো বেশি থাকে, জি এফেক্টিভ রেট 3 থেকে হয়ে যায় আপনার 4 আর কি। okay, 5 আর 4 যদি যোগ করি 9%, 9% যদি আমাকে অ্যাডভান্স ট্যাক্স কভার করতে হয়, আমাকে 36% প্রফিট বিফোর ট্যাক্স পেতে হবে, যেটা কোনো ইন্ডাস্ট্রি পায় না। সিমেন্ট ইন্ডাস্ট্রি দূরের কথা, আমাদের লসই আছে। There is no way on earth a cement industry now can make profit. This is the first and most important point যেটা আমি বলতে চাই। আরেকটা যেটা হয়েছে যে গত বাজেটে তারা বললো যে অ্যাডভান্স ভ্যাট 5%, এটা একটা বিরাট ইম্প্যাক্ট আমার, যে আমি ইম্পোর্ট যখন ভ্যাট দিচ্ছি এই টাকাটা আমার সময় লাগছে অ্যাডজাস্ট করার জন্য, আরেকটা বড় ইম্প্যাক্ট। So overall, the situation is very, very, very grim today for the cement industry. It is in the point of decline and an extinction. আমি বলবো যে অনেকগুলো ছোট ছোট ফার্ম আলটিমেটলি হয়তো টিকতে পারবে কিনা আমার সন্দেহ লাগছে কি, ওভার দ্য ইয়ার্স আমি যেটা দেখতে পাচ্ছি। আর কোভিড এর কারণে যেটা ঘটেছে এবারে আপনি দেখতেই পাচ্ছেন যে লাস্ট মান্থে the industry degrew by 45%, 45% degree। কাজে এই কোন সময়টাতে 45% ডিগ্রোথ বলছেন? April to April. Okay, This okay. April versus last month April আমি বলছি। জি জি এপ্রিল ওকে So overall the situation is really in a we are in a very tight situation. Yeah. Government আরেকটা জিনিস হয়েছে যে আমরা গতকালকে আমরা এনবিআর কে লিখেছি যে আমাদের যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা হয়ে গেছে, মানে অ্যাডভান্স ট্যাক্সটা, মাই অ্যাপোলজি, বিকজ আমাদের প্রফিটটা অপ্রতুল, সেই কারণে রিফান্ড আমরা ক্লেম করছি আমরা সিমেন্ট ম্যানুফ্যাকচারার্সরা, কিন্তু এই রিফান্ডটা আমরা পাচ্ছি না, কারণ রিফান্ড পেতে গেলে কতগুলো অসুবিধা আছে, আমি উইদিন কোর্টস কথা বললাম আর কি। এই কারণে অনেক টাকা জমা হয়ে গেছে। এই জন্য গতকালকে আমরা এনবিআর কে লিখেছি যে আমাদের এটলিস্ট এই জিনিসটা করেন যে এই সিচুয়েশনে, এই সংকটময় সিচুয়েশনে আমাদের এই টাকা যে জমা পড়ে আছে আপনার অ্যাডভান্স ট্যাক্সটা, এই টাকা এটলিস্ট আমাদের ফেরত দেন, আমাদের কিছুটা ক্যাশ ফ্লো ইয়ে করে আর কি। তো বাজেটে আমরা যেটা বলবো, ফার্স্ট থিং হচ্ছে যে এই যে ড্রাকোনিয়ান মেজার, যে মিনিমাম ট্যাক্সটা, এটা অবশ্যই উইথড্র করা উচিত। দিস ইজ নট ফেয়ার এট অল, এটা আমাদের করা উচিত না। এছাড়া আমাদের ইনসেন্টিভ অনেকগুলো আমাদের দেওয়া দরকার, স্পেশালি অন ডিউটিস, বিকজ এখন ডিউটিস আমাদের যে ফ্ল্যাট রেট ছিল 500 টাকা পার টান, এগুলোর সাথে অবশ্যই কমাতে হবে, কারণ অ্যাডভোরার বললে আরো কমা উচিত আর কি। মোটামুটি আমি বলবো, সংক্ষেপে আমি এটা বলবো, আমাদের যারা বাকি আছেন ওনারা কিছু অ্যাড করবেন শিওর, আমার তরফ থেকে অ্যাটলিস্ট আমি ইন শর্ট এই কথাটা বলবো। ফাইন, সো থ্যাংক ইউ মাসুদ ভাই ফর দ্য টাইম বিং। এখন জহির ভাই একটু বলেন আপনার একটু ব্রিফলি, যে মাসুদ ভাই বললেন আমরা ওইদিকে একটু রিপিট না করে সাম নিউ পয়েন্টস। মাসুদ ভাই অনেকগুলো বিষয় আলোচনা করেছেন, যেগুলো বাজেটের কি কি ইমপ্যাক্ট আসা উচিত, আমাদের কি এক্সপেকটেশন এই বাজেট নিয়ে, সেটি বলেছেন। আমি ফিউচার চ্যালেঞ্জেস গুলো বলছি। আমরা বেসিক প্রজেকশন কেউ করতে পারছি না, কখন করোনাটা আপনার শেষ হবে, এই প্রজেকশনটা কারো পক্ষে করা সম্ভব হচ্ছে না, সেই কারণে আমাদের পক্ষে কোনো ধরনের প্ল্যানিং এ যাওয়া সম্ভব হচ্ছে না। মাসুদ ভাই যেটা বললেন যে আমাদের 45% ডিগ্রোথ, এটা বেসিক্যালি টোটাল ইন্ডাস্ট্রি। এখন কেস টু কেস দেখতে গেলে দেখা যাবে অনেক ইন্ডাস্ট্রি চলেছে 20% ক্যাপাসিটিতে, 25%, 30, 40, 45, 50, 55 এরকম, এভারেজে গিয়ে হয়তো 45-50% ক্যাপাসিটিতে চলেছে। এটা একটা চ্যালেঞ্জ ফেস করছি। এর মধ্যে যে চ্যালেঞ্জ গুলো আছে, আমাদেরকে দুইটা ফেস্টিভ্যাল আছে সামনে, একটা চলছে রমজান, সামনে আছে কুরবানি।
ফেস্টিভ্যালে 2টা ফেস্টিভ্যাল বোনাস থাকে, ফুল স্যালারি দেওয়ার ব্যাপারগুলো থাকে, আপনার ওভার টাইম থাকে, আরো অনেকগুলো বিষয় থাকে। কিন্তু আমরা যে চ্যালেঞ্জেস গুলো ফেস করব আমরা খোলার পরে, সেটা নিয়ে আমরা বেশি শঙ্কিত। প্রথম কথা হচ্ছে আমরা আমাদের সিমেন্ট সেক্টরটা প্রধানত আমাদের নির্ভরশীল ছিলাম আমরা পাবলিক সেক্টরের উপরে, সরকারের যে বড় বড় মেগা প্রজেক্ট গুলো ছিল, সাথে আপনার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে যে সিমেন্টটা ব্যবহার হতো, এগুলো এভারেজে আমার মনে হয় প্রায় নিয়ারলি 35 to 40%। আর হলো আপনার বাকি 60% ক্যাপাসিটি, রাফলি বলছি আমি ক্যাপাসিটি, এগুলো আমি হয়তো খুশিদ ভাই অ্যাড করবেন, ওনার কাছে আরো হয়তো বেটার ডাটা থাকবে। এডিবি থেকে গভর্নমেন্ট যেটা প্রায় 1 লক্ষ কোটি টাকার যে বরাদ্দটা এসছে আমাদের প্রণোদনার, তার একটা বড় অংশ এসছে কিন্তু এডিবি থেকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলেছেন, তার মানে এডিপিতে একটা বড় ধরনের কাটছাট হবে, আমরা সেটা অ্যান্টিসিপেট করতে পারছি। এডিপিতে কাটছাট হলে পরে যেটা হবে যে আমাদের সিমেন্টের ব্যবহার একটা বড় ধাক্কা আসবে এডিপিতে। আপনার গভর্নমেন্টের যে বড় বড় প্রজেক্ট গুলো আছে, শুধু বড় প্রজেক্ট আমরা আরো ভয় পাচ্ছি, ছোট প্রজেক্ট গুলো বরং আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। ছোট প্রজেক্ট গুলো একেবারে পিডব্লিউডি থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো চলে গভর্নমেন্টের, তারপরে আপনার এলটির যে কাজগুলো চলে, এই কাজগুলো আমার মনে বন্ধ হয়ে যাবে আপাতত। এখানে একটা বড় ধরনের ধাক্কা আসবে। দ্বিতীয় যে ধাক্কাটা আসবে আমরা যেটা জানি, সেটা হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরে যে আমাদের রুরাল এরিয়াতে একটা বিশাল কনজাম্পশন আছে, সেটা হচ্ছে ওয়েজ আর্নার্সদের উপর ডিপেন্ড করে। আমরা এপ্রিল মাসে দেখেছি যে আপনার ওয়েজ আর্নার্সদের ক্ষেত্রে আমাদের 22% ডিগ্রোথ হয়েছে আপনাদের রেমিটেন্সে। তো সেটা আমার ধারণা, আমি জানি না মে মাসে, সেটা আমার ধারণা যে এটা হয়তো 50% অথবা ডাউন 50% চলে আসবে আমার মনে হয়। এবং আমরা আমাদের যে জায়গা মিডল ইস্ট থেকে আমরা অলরেডি দেখছি যে তারা রিপোর্ট করার জন্য গভর্নমেন্টকে চাপ দিচ্ছে, আমাদের গভর্নমেন্টকে। প্লাস অয়েল ক্রাইসিসের কারণে মিডল ইস্টে এমনিতে অর্থনৈতিক অবস্থা একটা চাপের মধ্যে পড়েছে। তো দীর্ঘমেয়াদে ওখান থেকে শ্রমিকদেরকে চলে আসতে হবে, একটা বড় অংশ ওখান থেকে একটা রিপ্রেটেশন হবে বড় ধরনের। তারপরে আমাদের আমেরিকাতে একটা ধাক্কা খেয়েছে, আমাদের ওয়েজ আর্নারদের একটা বড় অংশ আমেরিকা থেকেই আসে। আপনি বলতে চাচ্ছেন যে রেমিটেন্সে আমাদের একটা বড় ধাক্কা আসবে, সো আপনার রুরালে যে সিমেন্টের কনজাম্পশন ছিল সেটা কমে যাবে, কমে যেতে পারে, সেটা আপনাদের একটা বিরাট ধাক্কা পড়বে, এটা বড় ধাক্কা পড়বে। এডিপির কাটছাটের কারণে সরকারের যে প্রজেক্টগুলো, মেগা প্রজেক্টগুলো, অল্প কিছু প্রজেক্ট ছাড়া বাকি প্রজেক্টগুলো হয়তো আপাতত হয়তো বন্ধ হয়ে যাবে 1-2 বছরের জন্য। তাহলে পরে আমরা যেটা অ্যান্টিসিপেট করছি, আমরা যেটা যে হয়তো একটা বড় ধরনের ডিগ্রোথ আসতে পারে, এটা প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট। সেটা হয়তো 15-20% হতে পারে। আমাদের যেখানে আগে গ্রোথ ছিল এভারেজে 10% উপরে, সেই গ্রোথকে যদি আপনি 10% বাদ দেন, তারপরে আরো যদি 20% ডিগ্রোথের মানে টোটাল একটা প্রায় 30% এর মতো একটা ডিগ্রোথ হয়তো আসতে পারে। এটা থাম রুলে বলা, এটা কোনো ক্যালকুলেশন করে বলার মতো অবস্থা নাই। আমরা ইকোনমিস্টও না, কিন্তু আমরা এটা থাম রুলে বলতে পারি। আমার সাথে যে দুজন আছেন, খুশিদ ভাই এবং মাসুদ ভাই, ওনারা হয়তো এটা অ্যাড করতে পারবেন। এই জায়গায় আমাদের কাছে আমার একটা সাজেশন থাকবে যে ওই জার্নালিস্টদের ক্ষেত্রে যতটুকু প্রণোদনা দেয়া যায় তাদেরকে প্রণোদনা দেয়া হচ্ছে। তাদের গভর্নমেন্ট যে ক্যাশ ইনসেন্টিভটা দেয় সেটা দিচ্ছে। এখন আমরা দেখলাম 5 লাখ টাকার উপরে পাঠালে আরো একটা ইনসেন্টিভ থাকে। 5 লাখ টাকা তো আর ওরা পাঠাতে পারে না। তো সেখানে প্রণোদনা দিয়ে তাদেরকে উৎসাহিত করা, যতটুকুই আসে সেটা যাতে ম্যাক্সিমাম লিগ্যাল হইতে আসে। আমরা যতটুকু জানি রেমিটেন্স যেটা আসে বাংলাদেশে, তার একটা বিরাট অংশ কিন্তু ইনফরমালি আসে। গভর্নমেন্ট আপনার প্রণোদনা দেওয়ার কারণে এটা গত ফিসক্যাল ইয়ারে প্রায় 20% এর মতো আপনার রেমিটেন্স বেড়েছে কম্পেয়ার টু আপনার 18-19। হ্যাঁ, তো সেই জায়গায় যদি আমরা লিগেলি যদি টাকাটা আনাতে পারি, তাহলে ওই জার্নালিস্টদের ক্ষেত্রে ধাক্কাটা আমরা কিছুটা কাটিয়ে উঠতে পারবো, পুরোপুরি না। এটা বড় ধাক্কা থাকবে এটা একটা। আর সেকেন্ড হচ্ছে এডিপির ক্ষেত্রে আমরা বলবো যে গভর্নমেন্টের আমার মনে হয় স্পেশাল কোনো মানে প্রজেক্ট নেওয়া উচিত, যে প্রজেক্টগুলো কন্টিনিউ করা উচিত। এই কারণে গার্মেন্ট সেক্টরে একটা ধাক্কার কারণে, এসএমই তে একটা ধাক্কার কারণে বিরাট একটা কর্মসংস্থানের সমস্যা হবে, বড় আকারে কর্মসংস্থানের সমস্যা হবে। কনস্ট্রাকশন সেক্টর কিন্তু আপনার বাংলাদেশে রুরাল এরিয়াতে, আমি বলছি যে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে একটা বিরাট এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে। আমরা রাফলি জানি যে টোটাল কনস্ট্রাকশন সেক্টর মিলে প্রায় 60 লক্ষ লোক কাজ করে। এবং সরকার যদি এডিপি তে কাটছাটটা কম করেন, ডেফিনেটলি কিছু কাটছাট করতেই হবে সরকারকে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা বলবো, অনুরোধ যে এডিপি তে কাটছাটটা কম করে কিছু প্রজেক্ট হাতে নিয়ে আমার মনে হয় যে একটু বুস্ট আপ যদি করে, তাহলে আমাদের ডোমেস্টিক ইকোনমিটা যদি একটু ভাইব্রেন্ট থাকে, আমার মনে হয় আমরা আমাদের জন্য, এটা আমাদের ইকোনমির জন্য বেটার হবে, আর আমাদের সিমেন্ট সেক্টরের জন্য বেটার হবে। আমি আরেকটা কথা বলি, এটা মাসুদ ভাই ফাইন্যান্সের মানুষ, জয় ভাই
জহির ভাই আপনার কাছে আবার একটু আসি, একটু খুরশেদ আমি ভাইয়ের একটু থেকে। শেষ করে দিই, আমি Okay, এই পয়েন্টটা sure, এই sure. পয়েন্টটা খুরশিদ ভাই এবং মাসুদ ভাইকে ট্রান্সফারই করে দিই। হ্যাঁ। 70% এর নিচে সেল করলে কারোর পক্ষে ব্রেক ইভেন করা সম্ভব না, এটা হচ্ছে যে মিনিমাম, একেবারে আচ্ছা একেবারে মিনিমাম। এটা মাসুদ ভাই খুব ভালো বলতে পারবেন, কোন অত্যন্ত ভেটারান ফাইন্যান্সের মানুষ। তো অনেকের আছে 80-85% করে ব্রেক ইভেন করতে পারে না, বিভিন্ন কারণ থাকে, এক একটা ফ্যাক্টরির এক একটা প্রবলেম Right. থাকে। এখন যেটা হবে, এমনিতেই এই ইন্ডাস্ট্রি, যেটা উনি বললেন যে 33 মিলিয়ন টন আমরা বিক্রি করছিলাম, তখনই আমাদের 55 থেকে 57% ক্যাপাসিটিতে ইন্ডাস্ট্রি চলছিল। তাহলে এখান থেকে যদি 20% ডিগ্রোথ হয়, তার মানে মাসুদ ভাই যেটা বললেন যে অটোমেটিক্যালি আপনার 45% আপনার ইয়েতে আপনার ক্যাপাসিটিতে ইন্ডাস্ট্রি চলে আসবে। ওকে, তার মানে হচ্ছে যে 60-65% এভারেজ যদি যেখানে ব্রেক ইভেন হওয়ার কথা ছিল এভারেজে ধরে, সেটা যদি 45% আসে, ফার্দার আমরা কিন্তু একটা বড় ধরনের ফিনান্সিয়াল লসের মধ্যে দিয়ে চলে যাব সমস্ত সিমেন্ট ইন্ডাস্ট্রি। রাইট। থ্যাংক ইউ, আমি ওনাদের কাছে জি, ওকে। খুরশিদ ভাই একটু ধরেন যে ওনারা দুইজন মাসুদ ভাই এবং জহির ভাই যে পয়েন্টস গুলো বললেন, ওগুলো আমরা রিপিট না করে আপনি একটু এখানে Sorry? ওই পয়েন্ট গুলো রিপিট না করে আপনি একটু আপনার পয়েন্ট গুলো বলেন। জি, ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ডকে। পাশাপাশি দুই অভিজ্ঞ সিমেন্ট ইন্ডাস্ট্রির দুই অভিজ্ঞ বিশেষজ্ঞ আছেন, আমাদের মাসুদ ভাই এবং জহির ভাই। ইতিমধ্যে ওনারা বেশ কিছু জিনিস কভার করে নিয়েছেন। তো আমি শুধু তার সাথে কিছু জিনিস অ্যাড করবো, এইটুকুই যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু সিমেন্ট সেক্টরে অনেকেই জানি যে সিমেন্ট মানে সিমেন্ট অনেক গ্রোথ, কাজে অনেক চাহিদা বেড়েছে, সিমেন্টের চাহিদা অনেক বেড়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মাসুদ ভাই একটু আগেও তার কথায় বললেন যে বাংলাদেশের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির আমরা এত গ্রোথ পাওয়ার পরেও কিন্তু ইউটিলাইজ করি 55%। এটা হচ্ছে বিফোর করোনা পিরিয়ড। রাইট। আমি যদি 2015 সাল, 16 সাল, 17 সাল এগুলো দেখি, হ্যাঁ। 15 সালে যেমন বাংলাদেশের গ্রোথ ছিল 6%, হ্যাঁ। 16 সালে ছিল ধরেন 19.7%, 17 সালে ছিল 8%, আপনার 18 সালে ছিল অ্যারাউন্ড 16%। হ্যাঁ। 19 সাল আপনার মার্কেটে 7.3 বা 7.3% এর আপনার গ্রোথ আমরা দেখেছি। যথারীতি আমরা কিন্তু 2020 সালটা 10% গ্রোথ নিয়ে শুরু করেছিলাম। জি। জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসের কিউমুলেটিভ সেলস যদি আমি দেখি, 19-এর জানুয়ারি ফেব্রুয়ারির সাথে কম্পেয়ার করলে এখানে 10%ই গ্রোথ ছিল। কিন্তু মার্চে আমরা ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম। তো 25 তারিখ থেকে যখন লকডাউন শুরু হলো, তখন আমরা দেখলাম মার্চ টু মার্চ কম্পেয়ার করে দেখলাম মার্চেই প্রথম কোনো গ্রোথ আমরা পেলাম না। আর আমি যখন 3 মাসের কিউমুলেটিভ গ্রোথ করলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফার্স্ট কোয়ার্টারের, তখন আমরা ওই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে 10% ছিল, সেটা কিন্তু অটোমেটিক্যালি 6.7%-এ চলে আসলো। আবার এপ্রিল মাসে যখন আমরা সেলস শেষ করলাম এবং ডিমান্ডকে যোগ করে 4 মাসের কিউমুলেটিভ করলাম, আমরা দেখলাম এটা পুরোটাই রিভার্স, অর্থাৎ 6.5% কিন্তু ডিগ্রোথ হয়ে গেল। যে 6.5% যে ডিগ্রোথ, সেটা ভলিউমে হচ্ছে 8.5 লাখ টনের মতো। রাইট। আর মে মাসে আমরা মার্কেট আশা করছি ধরেন 15 লাখ টন মে মাসে, মানে চলতি মাসে। এটা কিন্তু গত বছর 19 সালে এটা ছিল প্রায় 30 লাখ টন। তার মানে এখানে আমরা লস করবো আরো 15 লাখ টন। 2.3 মিলিয়ন টন মার্কেট কভার করতে রিমেনিং 7 মাসে আমি যদি ট্রাই করি, তাও যদি করোনা পরিস্থিতি পুরোপুরি ভালো হয়, তাহলে কিন্তু প্রতি মাসে 3 লাখ টনের উপর গ্রোথ লাগবে। আমি এখানে কোনো সিউরিটি আমি পাচ্ছি না যে এই বছর আর সিমেন্ট ইন্ডাস্ট্রি গ্রো করবে না। আপনার এই বছর সিমেন্ট ইন্ডাস্ট্রি এটা কোনো আপনার ধরেন যে এখনো তো আনসার্টেইন টোটাল গ্লোবাল ইকোনমি, বাংলাদেশ অবশ্যই। সো ওই প্রজেকশনটা তো আপনারাই বলছেন যে করা যাচ্ছে না। সো এই বিষয়গুলো তো ধরেন আলোচনায় উঠে এসছে, বাট আমি একটু জানতে চাই যে ধরেন যে আপনাদের সেক্টরে এই যে এত স্যাচুরেটেড কেন? সবাই ধরেন যে সিমেন্ট করেছে, আপনারাই যেখানে বলছেন যে 50-55% ইউটিলাইজ হচ্ছে। সো ওয়াই সো মাচ ইনভেস্টমেন্ট? আপনার এখানে তো ব্যাংকের ফাইন্যান্স আছে, এই যে ব্যাংকের ইন্টারেস্ট আছে। সো আমরা কেন এত বেশি সিমেন্টে ইনভেস্ট করেছি, একটু সংক্ষেপে বলবেন? না, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা কিন্তু 2002 সালে আপনার প্রায় 70 থেকে 72টা কোম্পানি ছিল।
Right. এখন কিন্তু অত কোম্পানি নেই, এখন আছে কিন্তু 34টার মতো কোম্পানি। Okay. এই Okay. 34টা কোম্পানি আছে ঠিক, কিন্তু যারা বড় ফ্যাক্টরি তারা কিন্তু দিন দিন আরো বড় করছেন, এখানেই হচ্ছে ইনভেস্টমেন্টটা। হ্যাঁ, Okay. তো Okay. আমি মনে করি একজন আমি এই জায়গা থেকে বলবো যে আমাদের আসলে ডিমান্ড সাপ্লাই অ্যানালাইসিস করে কিন্তু ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। Right. আর এখানে আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, সিমেন্ট কিন্তু 12 মান্থস 12 মাসে কিন্তু একই ধরনের ডিমান্ড থাকে না। Right. ডিমান্ডটা কিন্তু জানুয়ারি থেকে মে পর্যন্ত ধরেন একটু পিক থাকে বা সুপার পিক থাকে, আবার জুন জুলাই আগস্ট এখানে একটু ডালে চলে যাবে, আবার আপনার সেপ্টেম্বর অক্টোবর থেকে এটা একটু সেমি পিক হয়ে আবার পিকের দিকে যাবে। তো এখানে ক্যাপাসিটিটা বেশি রাখতেও এই জন্য হয় যে যে 5 মাসটা সুপার পিক থাকে ওই 5 মাস যেন আবার সাপ্লাই কোনো সংকট না থাকে, Okay. যার কারণে কিন্তু সবারই ক্যাপাসিটি একটু বেশি থাকে। তো Exactly. যে কথা আমাদের জহির ভাই বলছিলেন যে বাংলাদেশের সিমেন্ট কনজাম্পশনে মূলত 50% কিন্তু ইন্ডিভিজুয়াল হোম বিল্ডার, Right. আর 25% হচ্ছে সরকারি মানে বৃহৎ কাজ কিংবা লার্জ কনস্ট্রাকশন ওয়ার্ক, আর কমার্শিয়ালে আছে এটা 10%। মনে হয় একটু বেড়েছে আপনার গত কয়েক বছরে গভর্নমেন্ট কনজাম্পশন, এই যে আগে আরো কম ছিল, গভর্নমেন্টে আরো কম ছিল, Right. গভর্নমেন্টেরটা বেড়ে এখন 25% গিয়ে দাঁড়িয়েছে। Right. এখন কথা হচ্ছে করোনা জুন জুলাই আগস্টে যে ঠিক হবে আমরা কিন্তু কেউ নিশ্চিত না। Right. মানুষ যে কবে তার বাড়ির কাছে হাত দিবে, হ্যাঁ। যেটা জহির ভাই বললেন রেমিটেন্সের কথা, হ্যাঁ। রেমিটেন্স আদৌ আসবে কিনা ফোরকাস্ট করা খুব টাফ সিচুয়েশন। এমন Okay. অবস্থায় যেটা আমাদেরকে মানে গভর্নমেন্ট আমাদেরকে যেটা করতে পারেন, যেটা মাসুদ ভাই একটু আগে বললেন, যে গত বছরই কিন্তু আমাদের উপর বেশ কিছু নতুন ধরনের কর আরোপিত হয়েছে, জি জি অ্যাডভান্স ট্যাক্স, এআইটি। ইতিমধ্যে এআইটি তারা 2% কমিয়ে এটাকে 3% বহাল রেখেছেন। আমি মনে করি সামনের বাজেটে এই জিনিসগুলোকে সরকার নীতি নির্ধারণী মহল অবশ্যই খুব গুরুত্বপূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন এবং সিমেন্ট সেক্টর থেকে এগুলো উদ্ধৃত করবেনই, পাশাপাশি কিছু প্রণোদনামূলক ব্যবস্থা সিমেন্ট সেক্টরের জন্য গভর্নমেন্ট সরকার হাতে নেবেন। এটাই আমরা খুরশেদ ভাই, সিমেন্ট সেক্টরে কত লোক এমপ্লয়েড আছে আপনার কাছে এই ফিগার আছে যে টোটাল কত লোক এখানে এমপ্লয়মেন্ট? সিমেন্ট সেক্টরে এমপ্লয়মেন্ট তো আমাদের 34টা কোম্পানি, তো নট লেস দেন 50,000, ইট ইজ মোর দেন 50,000। ওকে, ফাইন। আমি একটু মাসুদ ভাইয়ের কাছে আসতে চাই, আমাদের সময় তো খুব চলে যাচ্ছে। মাসুদ ভাই, এই যে সিমেন্ট সেক্টরে এই যে আন্ডার ইউটিলাইজড, বাট এগুলো তো আসলে ইনভেস্ট করা হয়েছে এখানে, নিজের ইকুইটি প্লাস হচ্ছে ব্যাংক মানি, ব্যাংক লোন। সো এখানে কি এই যে সিচুয়েশন এখন ডিগ্রোথ এবং সামনে আনসার্টেনটি, কেউ প্রজেক্ট করতে পারছে না, সো is there any scope বা possibility যে এই দিস কোম্পানিজ ক্যান বি এন্ড আপ অ্যাজ ডিফল্টার্স এবং ব্যাংকের টাকা দিতে পারবে না, তখন একটা ইমপ্যাক্ট হবে, বন্ধ হয়ে যাবে এমপ্লয়মেন্ট, এই ধরনের সিচুয়েশন কি আপনারা কি দেখছেন কিনা? অবশ্যই সাজাদ ভাই, বিকজ একটা জিনিস হচ্ছে যে আমি একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, যেটা জহির ভাই কিছুটা টাচ করেছে, ডিমান্ডটা একটা কারণে পড়ে যাবে, সেটা হচ্ছে ধরেন ওয়েজেস তো একটা আছেই, বাট যারা ধরেন ডোমেস্টিক কনজিউমার যারা আছে আর যারা ইউজ করে, তারা এখন যেটা যে তাদের যে খরচ, যে ইনকামটা হবে সেখান থেকে তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে খাবার দাবার কেনা, এসেনশিয়ালস, মেডিসিন, রেন্ট দেওয়া আর কি। আপনার সিমেন্টে তারা কিন্তু এখন খরচ করবে না, কিন্তু আপনার এটা আরেকটা বিরূপ প্রক্রিয়া আমাদের। বাকি যে বললেন যে হোয়াট ইজ গোইং টু হ্যাপেন নাও এই সিচুয়েশনে আর কি আপনার, তো এটা একটা ভালো সিচুয়েশন এই কারণে যে দেখেন আমি একটা কথা বলি যে অনেকগুলো যারা সিমেন্ট কোম্পানি আছে আর কি, যখন তারা ইনভেস্টমেন্টে গেছে আর কি আপনার, প্রায় বাংলাদেশ যেটা করে আর কি, যে ধরেন প্রজেক্ট কস্ট হচ্ছে আপনার 100 টাকা, এবং নিয়ম হচ্ছে যে আপনি লোন নেবেন 70% আর আপনার ইকুইটি দিতে হবে 30%। কিন্তু যেটা বাংলাদেশ এন্টারপ্রেনার করে যে তারা প্রজেক্ট কস্টটাকে আরো বাড়িয়ে দেয়, আর নিজস্ব কোনো ইকুইটি দিতে হয় না আর কি আপনার। অলরেডি ওভার লিভার্ড আপনার, অলরেডি অল দ্য কোম্পানি ওভার লিভার্ড। সেখানে যখন আপনার সেলটা 40-50% নেমে আসবে কম্পেয়ার টু ক্যাপাসিটি, there is no way on earth you can make money, no way, absolutely no way you can make money. So এই কারণে দেখবেন যে all the companies will be making losses, এবং লস যখন হয়ে থাকবে আলটিমেটলি লোন কি আপনি পাবেন? ব্যাংক তো একটা লো স্পিকিং কোম্পানিকে লোন দেবে না তো আপনার। সো আলটিমেটলি ডিফল্ট উইল ডেফিনেটলি কাম ইন, এটা কোনো সন্দেহ নেই, অ্যাবসলিউটলি ডিফল্ট আসবেই, এবং এই ডিফল্ট আলটিমেটলি
is going to also cripple the sector more আর কি। So এটা একটা vicious ব্যাপার যে Right. লোন বাড়বে, আপনার ইন্টারেস্ট কস্ট বাড়বে, লস আরো বাড়বে, ডিফল্ট আপনার হবে। ইন শর্ট আমি যেটা আপনাকে বলতে চাইছি আর কি। রাইট, সো থ্যাংক ইউ মাসুদ ভাই। জহির ভাই, আপনি এখানে কোনো পয়েন্ট অ্যাড করা যে আপনারা আসলে যেহেতু এখনকার অবস্থাটা খুবই গ্রিম, নেক্সটে আপনারা প্রজেক্টও করতে পারছেন না যে কি হবে, কখন করোনা শেষ হবে বা সিচুয়েশন নর্মাল হবে, সো এই সিচুয়েশনে আপনাদের তো বিশেষ কোনো কৌশল, ধরেন যে প্রতিটা কোম্পানি তো নিতে পারে তার স্ট্র্যাটেজি যে এখন তার কিভাবে সার্ভাইভ করবে, এরকম কি আপনারা কোনো কিছু করছেন? সাজ্জাদ ভাই, প্রথম কথা হচ্ছে আপনার ডিমান্ড থাকলেই পরে আপনি সেখানে বিভিন্ন কৌশলগুলোর প্রয়োগ ঘটাতে পারবেন। আর ডিমান্ড যদি না থাকে সব কৌশল প্রয়োগ করেও কিন্তু কোনো কাজ করা যাবে না। এখন একটা কোম্পানি তার ইন্টারনাল যে কস্ট গুলো আছে সেখানে কিছুটা কস্ট হয়তো সে কন্ট্রোল করতে পারে, কিন্তু কস্ট কন্ট্রোল করার তো একটা লিমিট থাকে। প্রত্যেকেই তার ম্যাক্সিমাম এক্সারসাইজটা করে। 2017, 18, 19-এ আমরা কিন্তু পরপর 3 বছরে আমরা কিন্তু লস দিয়ে এসেছি। তো লস দেওয়ার কারণে আমরা প্রত্যেকটা কোম্পানি, মানে ভালো ভালো কোম্পানিগুলো যারা কর্পোরেট কালচার প্র্যাকটিস করে, আমাদের কস্ট মিনিমাইজেশনের অলমোস্ট সবগুলো সেক্টরকেই আমরা টাচ করেছি। হ্যাঁ, আচ্ছা। তো এখন যেটা হবে যে কস্ট মিনিমাইজেশনের কি থাকতে পারে, আপনার যখন ডিমান্ড ফল করবে সেই ক্ষেত্রে আপনাকে খরচ কমাতে হলে ওভারহেড কস্ট কমাতে হবে, একটা অপশন থাকে। এটাই তো আপনি কমাইতে পারবেন। এফিসিয়েন্সি, ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বাড়িয়ে ওভারহেড কস্টটাকে কমানো, এই একটা সেক্টরে দেখি। দ্বিতীয়, আমাদের যেটা মাসুদ ভাই বলেছেন, যেটা যে ইকুইটির যে সমস্যা, ইকুইটি যেহেতু কম থাকার কারণে আমরা ব্যাংক লোনের উপর আমরা ডিপেন্ডেন্ট। একটা বড় অংশ আসে আমাদের খরচের, একটা ফিনান্সিয়াল চার্জ আসে। ফিনান্সিয়াল চার্জের ক্ষেত্রে গভর্নমেন্ট যেটা প্রণোদনার ব্যবস্থা করেছে, এবং আমি বলবো যে আগামী অ্যাটলিস্ট এক বছরের জন্য যদি আমাদেরকে কোনো রুম দেয়া যায় সিমেন্ট সেক্টরকে, বিশেষ করে এই ফিনান্সিয়াল চার্জেস এর ক্ষেত্রে, আমি ঠিক ওইভাবে হোমওয়ার্ক করিনি। এটা আমাদের সেক্টরে যারা ফাইন্যান্স ডিল করেন, মাসুদ ভাইরা আছেন, আমাদের আর অন্যান্য সিএফওসরা আছেন যারা, ওনারা এটা ভালো বলতে পারবেন। আমরা হয়তো প্রপোজাল দিতে পারি সরকারকে যে আমাদের কি প্রণোদনাটা দিতে পারেন। আমরা যদি বছর খানেক যদি আমরা এটাকে ঠেকিয়ে রাখতে পারি, আমরা আবার দাঁড়িয়ে যাবে, ইন্ডাস্ট্রি আবার দাঁড়িয়ে যাবে, এটা সত্য কথা। বাংলাদেশের ইকোনমি, আমরা সবগুলো ফোরকাস্ট আমরা দেখছি যে ওয়ার্ল্ড ব্যাংকের এবং অন্যান্য ফোরকাস্ট গুলো যে সবচেয়ে মানে ঘুরে দাঁড়ানোর মধ্যে নাম্বার 1-এ বাংলাদেশ থাকবে বলেছে, বিকজ আমাদের একটা আপনার লো লেবার কস্টের কারণে এবং আমাদের মানে হ্যাবিটের কারণে, বাঙালি হ্যাবিটের কারণে আমরা একটা যোদ্ধা জাতি, কিন্তু আমাদের একটা মানে ইতিহাস আছে, এগুলোর কারণে আমরা দাঁড়িয়ে যাবো, মানে রেজিলিয়েন্ট আমরা। কিন্তু আপাতত যে সমস্যাটা হচ্ছে, আমরা ফিনান্সিয়াল চার্জ গুলো দিতে গিয়ে ব্যাংক সাপোর্ট না পেলে পরবর্তীতে আপনার এলসি খোলা যাবে না, এলসি খোলা না গেলে আপনার সমস্ত ফ্যাক্টরি গুলো তখন প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে একবার যদি 1-2-3 মাসের জন্য বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ওই ফ্যাক্টরিটা উঠে দাঁড়াতে পারবে না। 45%, 50% ক্যাপাসিটিতে রান করে দাঁড়ানো সম্ভব না। তো এখানে গভর্নমেন্টকে একটা বড় ধরনের প্রণোদনা দিতেই হবে। এখন সেই প্রণোদনাটা আমরা বলছি না যে আমাদেরকে ফ্রি কোনো কিছু দিয়ে দেখ, না, আমরা সেটা চাওয়ার মতো সুযোগও নাই, গভর্নমেন্টেরও দেওয়ার মতো সুযোগ নেই। কিন্তু গভর্নমেন্ট একটা ফিনান্সিয়াল মডিউল তৈরি করতে পারে যে কিভাবে আমরা এই লোডটাকে ইজ করা যায়, এটাকে পরবর্তীতে আপনার ট্যাক্স হলিডে যে আমাদের ব্যাপার স্যাপার গুলো ছিল, মাসুদ ভাই একটু আপনি অ্যাড করেন এই বিষয়গুলোকে কোনোভাবে আবার নতুন করে আনা যায় কিনা আগামী 2-3টা বছরের জন্য, অ্যাটলিস্ট 2 বছরের জন্য যদি এই জিনিসগুলো করা যায়। তা আমাদের ডিউটি দিতে 500 টাকা টেরিফ, এটাকে যদি আমরা বলছি না দীর্ঘমেয়াদে আমাদের দাবি ছিল 300 টাকা, এটা আমাদের দাবি ছিল কিন্তু 300 টাকা নিয়ে আসা, আমরা এখন বলছি যে এটাকে আরো একটু কমিয়ে দিয়ে ইন্টারিম পিরিয়ডের জন্য 1 বছরের জন্য এটাকে 200 টাকা করে দেওয়া হবে। সরকার ঘোষণাই করে দেবে এটা ফর 2 ইয়ার্স, দেন সরকার আবার 300 টাকা যাক, অথবা আমাদের সাথে আলোচনা করে আর যেখানেই যাক সেই জায়গায় যাক, কিন্তু আমাদেরকে একটা ব্রিদিং স্পেস করে দেওয়া দরকার। ওই যে আমরা যেটা বলছি যে আমাদের এই ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা আছি, এবং স্টিল ইন্ডাস্ট্রি এবং এটা সাপোর্টিং যে ইন্ডাস্ট্রি আছে, আপনার পেইন্ট ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে আপনার টাইলস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্লাম্বিং থেকে শুরু করে ইলেকট্রিক যতগুলো আছে, এগুলো কিন্তু সব সাপোর্টিং ইন্ডাস্ট্রি। সব মিলে প্রায় 60 লাখ লোক কাজ করে। আজকে আমরা এখানে শেষ করি। সো যদিও কম সময় আমরা হাফ এন আওয়ার আলোচনা করেছি, বাট ইট ওয়াজ ভেরি ইনসাইটফুল এবং খুবই এফেক্টিভ ছিল। অনেকগুলো পয়েন্ট চলে এসেছে, এবং আপনাদের এই যে ট্যাক্স, ভ্যাট প্লাস টোটাল ইকোনমিতে যে ইম্প্যাক্ট, এই যে আপনার সাপোর্টিং ইন্ডাস্ট্রি সহ টোটাল কনস্ট্রাকশন সেক্টরে 60 লাখ লোকের যে ইনভলভমেন্ট, সো সবকিছুই আসলে এফেক্টেড হতে পারে।
যদি আপনার আসলে দেখা যায় যে সিমেন্ট বা স্টিল এই ধরনের সেক্টর আসলে এফেক্টেড হয়, তাহলে আসলে আলটিমেটলি 50-60 লাখ লোকের উপরে সেটার একটা ইম্প্যাক্ট করতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আবার দেখা হবে নতুন কোনো একটা ইস্যুতে। সো থ্যাংক ইউ এভরিবডি।